হঠাৎই একটা কাকতালীয় মন্তব্য, রাজনৈতিক সমীকরণের হিসেব নিকেশ পাল্টে যাওয়ার মতন বক্তব্য। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন আওয়ামী লীগ নিয়ে যে কথা, যে মন্তব্য করছেন, তাতে বিষয়টিকে আমাদেরকে এভাবেই নিশ্চয়ই মন্তব্য করতে হবে, বর্ণনা করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন, দীর্ঘদিন পর দেশে ভোটের সুযোগ আসছে এবং এবার নির্বাচন আগের চেয়েও ভিন্ন হবে। আগে যেখানে ধানের শীষ এবং নৌকার প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবার নৌকা নেই। আক্ষেপের সুরেই তিনি বলছেন। আমরা ধরে নিতে পারি তিনি যা বলছেন তা হচ্ছে এরকম যে নৌকা এবং ধানের শীষের প্রতিদ্বন্দ্বিতাটুকু অবশ্যই গণতন্ত্রের জন্য সৌন্দর্য ছিল বাংলাদেশের ক্ষেত্রে। আচ্ছা, তিনি কি বলছেন? সোমবার ঠাকুরগাঁওয়ে একটি নির্বাচনী সমাবেশে তিনি বলছেন, নৌকার যিনি কাণ্ডারি, খেয়াল করে শুনুন, নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদের বিপদে ফেলে গেছেন। মানে তারাও বিপদে আছে নিজেরা। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। সে কি সর্বনাশ! আমরা কি সর্বনাশ শব্দটা ইউজ করবো এখানে, নাকি কি চমৎকার? কোনটি? তিনি বলছেন, এবার নতুন একটি মার্কা সামনে এসেছে। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন সরকার গঠন করতে চায়। মির্জা ফখরুল ইসলাম সাহেব কেন এখন একটি বিশেষ শক্তি বা সরাসরি বলতে গেলে স্বাধীনতা বিরোধী শক্তিকে ভয় পাচ্ছেন? সভায় তিনি আরো কিছু কথা বলেছেন, যেমন তিনি বলছেন, নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলছেন, এই দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, কেউ ভয় পাবেন না, সাহস নিয়ে চলবেন, আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে। এবং তিনি বলছেন যে বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার রক্ষা করা হবে। এই কথাগুলো সিগনিফিকেন্ট, সেটি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক হিসেব নিকেশ থেকে মিলাতে পারি। যাই হোক, এখন মূল জায়গাটি নিয়ে যদি আমরা কথা বলি, প্রশ্ন হচ্ছে, বিএনপি কি সত্যি আওয়ামী লীগের শূন্যতা অনুভব করছে গণতান্ত্রিক সৌন্দর্যের জায়গা থেকে, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে আওয়ামী লীগের প্রতি একটু উদার মনোভাব প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে, নাকি সত্যি সত্যি জামাতকে ভয় পাচ্ছে বিএনপি? জামাত যেমন এ প্ল্যান বি প্ল্যান সি ডি নিয়ে এগোচ্ছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যখন নিষিদ্ধ করা হলো, নিশ্চয়ই তার আগে থেকে নানান ধরনের মন্তব্য ওঠা শুরু হয়েছিল, নানান ধরনের প্রশ্ন রাজনৈতিক মঞ্চে ওঠা শুরু হয়েছিল। বিএনপি বলে দিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা মেনে নিতে চায় না বা তারা এই প্রক্রিয়ায় বিশ্বাস করে না। কিন্তু পরে যখন মব ক্রিয়েট করার মাধ্যমে জুলাই আন্দোলনের কিছু নেতা তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাইল, তখন সাহেব নিষিদ্ধ করে দিলেন এক কলমে খোঁচায় নির্বাহী আদেশে। মব ক্রিয়েট করে যা কিছু চাওয়া হয়েছে গত 18 মাসে সবই ইউনূস সাহেব মেনে নিয়েছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের নেতাদের। তো পরে আবার বিএনপিকে আমরা দেখলাম যে এটির আবার কৃতিত্ব নিতে, যে আমরা সবসময় আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার বিষয়টি দাবি তুলেছি। আবার আমরা কি দেখলাম? ফ্যাসিবাদ ঠেকানোর নামে আমরা যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য গড়ে তুলতে দেখলাম সব রাজনৈতিক দলকে। প্রশ্ন করেছিলাম, অনেকবারই প্রশ্ন তুলেছি, কোনটি ভয়ঙ্কর? আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদী শক্তি হয়েও থাকে সেটি ভয়ঙ্কর, নাকি এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যে আস্ফালন সেটি ভয়ঙ্কর? কাদের সাথে ঐক্য গড়ে তুলতে হবে? বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দেশে ফেরার আগে বিএনপির বিশেষ কিছু নেতার সঙ্গে তিনি একটি অনলাইন বৈঠক করেছিলেন, যার খবর আমি এর আগে আপনাদেরকে দিয়েছি। মানে লন্ডনে থেকেই তিনি অনলাইন বৈঠকটি করেছিলেন এবং সেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে, সেক্ষেত্রে বিরোধী দলে আপনারা কাকে দেখতে চান? তারেক রহমান বাংলাদেশে আসার আরো কয়েক মাস আগেই প্রশ্নটি একটা বৈঠকে করেছিলেন। তো সেখানে উপস্থিত বিএনপি নেতাদের 60% বলেছিলেন যে আমরা বিরোধী দলে আওয়ামী লীগ
কে দেখতে চায়, আর 40% বলেছিলেন যে জামাতকে চায়। মানে তার প্রশ্নটা ছিল জামাত নাকি আওয়ামী লীগ। তার মানে এই যে হিসাবটি, এর মধ্যে দিয়েও বোঝা যায় যে বিএনপির মধ্যে এখনো জামাতপন্থী নেতাদের প্রভাব কতখানি। যাই হোক, এখন জামাত যদি সত্যিই এই নির্বাচনে আরো শক্তিশালী হয়, সুবিধাটা আসলে কাদের আর সর্বনাশটাই বা কাদের বা কার? রাজনৈতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আসলে কার সাথে বিএনপি এবং দেশ, এই দুয়ের জন্যই খেলাটি মঙ্গলজনক। অনেক আগে থেকে বলে আসছে, আপনাদের হয়তো কারো কারোর মনে থাকার কথা, আরো প্রায় 15-16 মাস আগে, অর্থাৎ 2024-এর 5 আগস্টের 1.5-2 মাসের মাথায় এসে আমি এমন মন্তব্য করেছিলাম আমার কিছু কন্টেন্টে, একাধিকবার বলেছি যে এই ইউনূস সরকার পতনের জন্য অথবা যে কোনো অশুভ শক্তিকে বধ করার জন্য এই বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। আমরা জানি না সেই দিনটি সামনে আসতে যাচ্ছে কিনা, তবে আমার মনে হয় এমনটি হয়তো হবে অদূর ভবিষ্যতে। 24-এর আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনেকেই রাজপথে নেমেছিলেন, যার মধ্যে অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, এটি সত্য কথা। আওয়ামী পরিবারের নেতা কর্মীরাও অনেকে ছিলেন, এটিও চরম বাস্তবতা। তার তো অনেক কারণ ছিল, সেই সব কারণ আর এখন এই মুহূর্তে ব্যাখ্যা করতে চাইছি না। কিন্তু তারা কি হলো, ধাক্কা খেলেন, প্রতারিত হলেন চরমভাবে। যে বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন তা তারা আর দেখলেন না। চরমপন্থার উত্থানে নিশ্চয়ই বিএনপিও শঙ্কিত। আওয়ামী লীগের সময় দুর্নীতি ছিল, অনেক ধরনের নির্যাতন হয়েছে, স্ত্রীরা চলেছে বিরোধী দলের উপরে, এগুলো সত্য কথা। কিন্তু মৌলবাদী শক্তির আস্ফালন তো ছিল না, পশ্চিমাদের নোংরা খেলার জয় জয়কার তো ছিল না। এখন এই বাংলাদেশ অনেকগুলো পরাশক্তির একটা খেলার মঞ্চে তৈরি হয়েছে। আরো একটা জিনিস খেয়াল করুন, শেখ হাসিনা গত 23শে জানুয়ারি দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নামে যে একটি সাংবাদিক সংগঠনে অডিও বার্তা দিলেন। সেই অডিও বার্তায় তিনি কিন্তু একবারের জন্য তারেক রহমান বা বিএনপির প্রতি বিষোদ্গার করেননি। একইভাবে তার সন্তান সজীব ওয়াজেদ জয় কদিন আগে আল জাজিরাতে একটি দীর্ঘ ইন্টারভিউ দিলেন বেশ স্মার্টনেসের সঙ্গে, সেখানেও তিনি একবারের জন্য বিএনপির বিরুদ্ধে কথা তোলেননি। এবং এটুকু মনে করে দিতে চাই যে খেলা চলছে, অনেক দিক থেকেই খেলা চলছে, নানান ধরনের সমীকরণ চলছে। কোন সমীকরণটা মিলবে আমরা হয়তো কেউ কেউ নিজেদের মতো করে ধারণা করে নিতে পারি। এবং যুক্তরাষ্ট্র যেমন বসে নেই, ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট প্রকাশ করা নিয়ে তো বেশ হইচই শুরু হয়েছে গত কয়েকদিন ধরে। আবার এটুকুও বলে রাখি, ভারতও নিশ্চয়ই বসে নেই। চীন খেলছে চীনের মতো করে অন্য ফ্রন্টে।